স্টুডেন্টস, আমি নীল এবং তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল ক্লাসেস উইথ নীলে। আজকে আমরা গ্যাসের আচরণের পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটা দেখব, তার সাথে অ্যাভোগাড্রো সূত্র এবং এই পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো ইজিলি সলভ করা যায় সেটাও আমরা দেখে নেব। তার সাথে সাথে ভিডিও ডেসক্রিপশানে এই সেকশন ওয়াইজ একটা পিডিএফ বানানো হয়েছে, যাতে কিনা অনেক প্রবলেম এবং থিওরিটিক্যাল নোটস দেওয়া আছে। তো সেইটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করে প্র্যাকটিস করো। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটা জানার আগে আমাদেরকে জানতে হবে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র তোমরা ক্লাস 9-এ পড়েছো। এটা আমরা এখানে আরও অ্যাভোগাড্রো সূত্রের কিছু একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে তো অ্যাভোগাড্রো সূত্রে কি বলছে? অ্যাভোগাড্রো সূত্রতে বলছে যে একটা গ্যাস ধরো আছে, সাপোজ আমি ধরে নিলাম একটা কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে গ্যাস আছে। তো অ্যাভোগাড্রো সূত্রতে এটাই বলা হচ্ছে যে একই উষ্ণতা চাপে, মানে এই যে গ্যাসটা আছে এই গ্যাসের উষ্ণতা ধরো টি আর চাপ যদি পি হয়, এবং তুমি যদি টি আর পি কে চেঞ্জ না করো, উষ্ণতাটা আর চাপটা যদি অপরিবর্তিত থাকে, একই উষ্ণতা এবং চাপে এই যে গ্যাসের আয়তন, এখানে গ্যাসের আয়তন মানে পাত্রটার আয়তন, কারণ আমরা জানি কি যে গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের আয়তন দখল করে। যদি ভি হয়, এই পাত্রের আয়তন বা এই গ্যাসের আয়তন যদি ভি হয়, দেন ভি প্রপোর্শনাল টু এন। একই উষ্ণতা ও চাপে গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এবারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে, স্যার মোল সংখ্যাটা আবার কি জিনিস? মোল সংখ্যাটা হচ্ছে n ইকুয়ালস টু ডব্লিউ বাই এম। তার মানে এই যে গ্যাসটা আছে এই গ্যাসের ভরটা, এই গ্যাসের ভর, যতটা ভরের গ্যাস আছে সেই ভর বাই এই গ্যাসটার আণবিক ভর। এখন আণবিক ভর কিভাবে বের করতে হয় এটাও তোমরা মোলের ধারণা যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 9-এ, সেটা তোমরা পড়েছো, তবু আমরা এখানে একবার দেখে নেব। তো আণবিক গুরুত্ব বা আণবিক ভর বের করতে গেলে আমাদের পরমাণুর ভর বা পারমাণবিক ভর জেনে রাখতে হয়। যেমন আমরা জানি হাইড্রোজেনের 1 হয়, অক্সিজেনের 16 হয়, সালফারের 32 হয়, ক্লোরিনের 35.5 হয়, এরকম আরও আছে, বাট আচ্ছা কার্বনের 12 হয়। তো মাধ্যমিক এক্সামে বেশিরভাগ ক্ষেত্রে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড মানে H2O, CO2, নাইট্রোজেনটাও জেনে রাখো, N এর ভর হচ্ছে 40, NH3, এই সবগুলোই বেশি দেয়। তো আমরা এই কটা জেনে গেলে এখান দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে। তো এইগুলোকে বলা হয় পারমাণবিক ভর। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের 16, সালফারের 32, ক্লোরিনের 35.5, কার্বনের 12, এইভাবে। এখন আমাদের আণবিক ভর এমটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এইটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। কিভাবে ক্যালকুলেশন করতে হয়? ধরো আমরা একটা গ্যাস নিয়ে নিলাম CO2, এখানে ধরো CO2 গ্যাস আছে, এই পাত্রটার মধ্যে CO2 গ্যাস আছে। তো CO2 গ্যাসের আণবিক ভরটা কিভাবে ক্যালকুলেশন করব? CO2, এবার এটার আণবিক ভর বের করতে গেলে প্রত্যেকটা পরমাণুর ভরকে হিসেব করে যোগ করে দিতে হয় আমাদের। প্রথমে আছে কার্বন, দেখো কার্বনের পরমাণু এই অণুটার মধ্যে কটা আছে? একটা, তো কার্বনের 12, সেই জন্য আমরা এখানে লিখলাম 12, কার্বনের হয়ে গেল। এবার কি আছে? অক্সিজেন প্লাস, অক্সিজেনের কত? O2, মানে দুটো অক্সিজেনের পরমাণু আছে। অক্সিজেনের কত? 16, তাহলে 16 ইন্টু 2, এটা কত হবে? 32 আর 12 44, তাহলে CO2 এর আণবিক ভর হচ্ছে 44। আর একটা আমরা ক্যালকুলেশন করে দেখি, যেমন ধরো জলীয় বাষ্প,
H2O। এটা কত হবে, হাইড্রোজেনের এক দুটো আছে সেই জন্য 1 × 2 প্লাস অক্সিজেন একটাই আছে 16, তাহলে এটা কত হবে 18। জলীয় বাষ্পের আণবিক ভর কত হবে 18। তেমনি ভাবে আমরা যদি ক্লোরিন গ্যাস নিই, সেটা 30 ক্লোরিন গ্যাসের অণু হচ্ছে Cl2 এভাবে থাকে। সো 30.5 × 2 71 হবে। তেমনিভাবে আমরা যদি অ্যামোনিয়া নিই NH3, সেটার ভর কত হবে, নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1 করে 3, তাহলে 14 আর 3 17। এইভাবে আমাদেরকে আণবিক ভর ক্যালকুলেশন করতে হয়। আণবিক ভর তো ক্যালকুলেশন করলাম, এবার আমরা এন বা মোল সংখ্যাটা কিভাবে বার করব। ধরো মনে করো এই পাত্রে যে CO2 আছে তার ভর, যে গ্যাসটা আছে CO2 গ্যাস তার ভর, এই পাত্রে আণবিক ভর নয়, এই পাত্রে যে CO2 গ্যাসটা আছে তার ভর ধরো আমরা বলে দিলাম 22 গ্রাম। তখন এই CO2 গ্যাসটার পাত্রে যতটা গ্যাস আছে সেই গ্যাসের মোল সংখ্যাটা কিভাবে বের করতে হবে, কিভাবে বের করব। প্রথম কাজ হচ্ছে আমাদের CO2 এর আণবিক ভরটাকে বের করা, সেটা আমরা বের করে রেখেছিলাম 44, এবং n সমান সমান মোল সংখ্যা বের করতে গেলে যে ভরের গ্যাস তোমাকে দেবে সেই ভরটাকে লবে বা উপরে লিখতে হয় 22, এবং হরেতে লিখতে হয় কি, যে গ্যাসটা তোমায় দিয়েছে সেই গ্যাসের আণবিক ভর কত, 44। তাহলে এটা কত হয়ে গেল, কাটাকুটি করলে 1/2 হবে। তাহলে এই গ্যাসটার মোল সংখ্যা বা n হচ্ছে 1/2 বা 0.5ও তোমরা বলতে পারো। আরো যদি আমরা একটা ক্যালকুলেশন করি, ধরো এখানে CO2 নেই, এখানে অন্য একটা গ্যাস আছে, আমরা ধরে নিলাম এখানে ধরো NH3 গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস আছে। তো অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আমি এখানে ধরে নিলাম যে অ্যামোনিয়া গ্যাস আছে 34 গ্রাম। এবার এই 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের মোল সংখ্যাটা কত হবে, মোল সংখ্যা বার করতে গেলে আমাদের কি করতে হয়, n সমান W/m। W মিন্স কতটা ভরের গ্যাস আছে 34, আর m হচ্ছে আণবিক ভর। তো অ্যামোনিয়ার আণবিক ভর কিভাবে বের করব, নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 1 করে 3, তাহলে 14 আর 3 1 3 মান 17। এটা ক্যালকুলেশন করলে কত হবে 2। তাহলে n এর ভ্যালু হচ্ছে 2 মোল, বা এখানে আমরা বলতে পারি 2 মোল অ্যামোনিয়া গ্যাস আছে। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবারে আমাদের দেখতে হবে, এটা আমরা মুছে দিলাম, অ্যাভোগাড্রো সূত্রের একটা অনুসিদ্ধান্ত যেটা জেনে রাখাটা দরকার, যেটা হচ্ছে প্রমাণ চাপ বা উষ্ণতায় STPও বলতে পারো বা NTPও বলতে পারো, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 মোল, এটা তোমরা মোলের ধারণায় পড়ে থাকবে, 1 গ্রাম অণুটাকেই 1 মোল বলা হয়। 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাস প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটার আয়তন দখল করে। এটা তোমরা সবাই জেনে রাখবে, এটা তোমরা জেনেওছো ক্লাস 9-এ, তবু আমি এখানে একবার বলে দিলাম। প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে STP আর NTP এর এইটাতে চাপ আর উষ্ণতার মানটা কত হবে সেটা আমরা আগের ক্লাসে বলেছি। উষ্ণতাটা 0°C আর চাপটা হচ্ছে 76 সেমি-এইচ। তো STP বা NTP তে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ, মোলটা অ্যাকচুয়ালি কি, মোলটা হচ্ছে পদার্থের পরিমাণের একক, একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থকে বোঝায়, সেটা হচ্ছে 1 মোল। তো সেই 1 মোল যে কোনো পদার্থের আয়তন হবে 22.4 লিটার, সেখানে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, এটা জেনে রাখাটা দরকার। এইবার আমরা দেখব যে PV = nRT, এইটা সূত্রটা কিভাবে আসে বা এটা ডিরাইভ করব আমরা কিভাবে। পরীক্ষায় এরকম কোয়েশ্চেন থাকে
যে আদর্শ গ্যাস সমীকরণ বা গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো, এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ বা গ্যাসের অবস্থার সমীকরণ। এটা প্রতিষ্ঠা করব কিভাবে বা কিভাবে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসতে গেলে আমাদের তিনটে লকে, তিনটে সূত্রকে মিলিয়ে দিতে হবে। কাকে কাকে? প্রথম হচ্ছে বয়েলের সূত্র, তারপরে চার্লসের সূত্র, আর তারপরে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটে সূত্রকে মিলিয়ে দিতে পারলেই আমাদের PV ইকুয়ালস টু nRT যে গ্যাসের অবস্থার সমীকরণ আছে সেটা প্রতিষ্ঠা করা হয়ে যাবে। তো দেখে নেওয়া যায়, খুবই সহজ, তোমরা জাস্ট একটু দেখো তাহলেই বুঝতে পেরে যাবে। বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? V প্রপোর্শনাল টু 1/P। যখন V প্রপোর্শনাল টু 1/P কখন হয়? যখন T আর M মানে গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা ফিক্সড থাকে, অপরিবর্তিত থাকে। চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T কেলভিন স্কেলে মানে পরম উষ্ণতা। এটা কখন হয়? যখন P আর M স্থির থাকে। এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা এইমাত্র পেলাম কি? V প্রপোর্শনাল টু N, যখন P আর T চাপ আর উষ্ণতা ফিক্সড থাকে। এগুলো হচ্ছে সব ধ্রুবক। এবার আমরা এই তিনটে জিনিসকে যদি মিলিয়ে দিই তাহলে জিনিসটা কি হবে? এদিকে সবগুলোরই V আছে, তো V বসে গেল প্রপোর্শনাল টু, দেখো লবে কোনগুলো আছে মানে উপরে কোনগুলো হবে, দেখো N আর T, আর P টা হবে তলায়, তাহলে NT বাই P। যখন V N T P সবগুলোই পরিবর্তনশীল, আয়তন, চাপ, উষ্ণতা সবগুলোই পরিবর্তন হবে। এখান থেকে আমরা কি পেলাম? V ইকুয়ালস টু একটা ধ্রুবক আসবে এখানে K ইন্টু NT বাই P, Pটাকে এদিকে নিলে PV সমান K ইন্টু N ইন্টু T। এখন দেখা যায় যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতা আর চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকের মানটা সবসময় ফিক্সড হয়। এটা তুমি যে গ্যাসই নাও না কেন, গ্যাসের প্রকৃতির উপর ডিপেন্ড করে না, তুমি যে গ্যাসই নাও না কেন সেখানে এই K এর মানটা ধ্রুবক, একটা নির্দিষ্ট মান থাকে। তো পরবর্তীকালে এই Kটাকেই R দিয়ে লেখা হয় এবং এটা হয়ে যায় PV সমান nRT। এই হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। এইভাবে এটাকে প্রতিষ্ঠা করতে হয়। তোমরা এখানে একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে যে স্যার আপনি তো এখানে করিয়ে দিচ্ছেন এবং মুখে অনেক কিছু বলছেন যেটা এখানে লিখছেন না, তাহলে আমরা সেটা পরীক্ষায় যদি দেয় কিভাবে লিখবো? তো দেখো, এর জন্য অসুবিধা কিছু নেই। আমি যে নোটসটা প্রোভাইড করেছি তোমাদেরকে, যার লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, তাতে পুরোটা গুছিয়ে সাজিয়ে লেখা আছে এবং পুরো মাধ্যমিক পরীক্ষায় অ্যান্সার যেভাবে করতে হয় সেরকম ভাবেই লেখা আছে। সেটা তোমরা ডাউনলোড করো, তাতে তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পেরে যাবে। PV ইকুয়ালস টু nRT সূত্রটা হয়ে গেল। এই R কে যেহেতু এই R এর মানটা ফিক্সড হয় বা ধ্রুবক হয় এবং যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এর একটা নির্দিষ্ট মান থাকে, সেই জন্য R কে বলা হয় কি? সর্বজনীন গ্যাস ধ্রুবক। কি বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। তো এর দুটো ভ্যালু আছে দুটো বিভিন্ন এককে, সেই দুটো ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। কি কি? প্রথম এককটা হচ্ছে SI, আর তারপরে এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। SI এককে এই R এর মান কত হতে পারে? SI এককে R এর মান, কিভাবে R এর মান কত হলো সেটা জানার দরকার নেই, ওটা ক্লাস 11 এর বিষয়। তোমরা জাস্ট R এর মানটা মুখস্থ করে রাখবে। SI পদ্ধতিতে R এর মান কত? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। একক
সহ বললাম। এসআই পদ্ধতিতে আর এর মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস পদ্ধতিতে, আচ্ছা আমি সিজিএস পদ্ধতিটা যদিও লাগে না, বাট আমি এখানে লিখে দিচ্ছি সিজিএস পদ্ধতিতে আর এর মান, দেখো 1 জুল মানে 10⁻7 আর্গ হয় কার্যক্ষমতা শক্তিতে, এটা তোমরা ক্লাস 9 এ পড়েছিলে। সো এর সঙ্গে 10⁻7 গুণ করে দিলেই এটা আর্গ হয়ে যাবে, এবং এটাই হচ্ছে সিজিএস ভ্যালু, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বাট যেটা সব থেকে যে মানটা ইম্পর্টেন্ট, যেটা কিনা তোমাদেরকে অঙ্কেতে ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার এককটা কি, যেখানে আয়তনটাকে সবসময় লিটারে নেওয়া হয় এবং চাপটাকে সবসময় অ্যাটমসফিয়ার এককে নেওয়া হয়, মানে বায়ুমণ্ডলীয় চাপ আর আয়তনটা হচ্ছে লিটারে। এই পদ্ধতিতে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই ভ্যালুটা মার্কার ডিস্টার্ব, এই ভ্যালুটা সব থেকে বেশি কাজে লাগে তোমাদের মাধ্যমিক এক্সামের ক্ষেত্রে, কারণ মাধ্যমিক এক্সামে যে অঙ্কগুলো আসে তাতে তাতে কি হয়, তাতে এই ভ্যালুটা বসেই আমাদেরকে অঙ্কটা করতে হয়। সো এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভ্যালু। এখন এই পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র থেকে গ্যাসের আণবিক ভর কিভাবে বের করব আর গ্যাসের ঘনত্ব কিভাবে বের করব সেটা দেখে নেওয়া যাক। ধরো মাধ্যমিকে এমন কোয়েশ্চেন এলো যে বলে দিল যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে বা পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র থেকে আণবিক ভরের রাশিমালা নির্ণয় করো বা গ্যাসের ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। এটা কিভাবে করব? পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন পিভি ইকুয়ালস টু এন মানে আমরা কি জানি, ডব্লিউ বাই এম হয় মোল সংখ্যা, আমরা লিখে দিলাম ডব্লিউ বাই এম আর টি। এবারে কি করবো, আমাদের বের করতে হবে এম। সো এমটাকে আমরা এই দিকে নিয়ে চলে আসবো, বাদ বাকি যা আছে সব ওই দিকে নিয়ে চলে যাবো। তো এটা দিকে ভাগ ছিল, এদিকে এলে গুণ হয়ে গেল, এম পি ভি বাই ডব্লিউ আর টি। এখান থেকে পিভিটাকে এদিকে পাঠিয়ে দাও, ডব্লিউ আর টি বাই পি। এই হচ্ছে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র থেকে আণবিক ভরের রাশিমালা নির্ণয় করে ফেললাম। এবারে দেখবো এই পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র থেকে গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমরা আণবিক ভরের রাশিমালা তো বের করে নিয়েছি, m ইকুয়ালস টু ডব্লিউ আর টি বাই পিভি। এবারে এইখান থেকে আমাদেরকে যদি বলে যে গ্যাসের ঘনত্বের রাশিমালাটা নির্ণয় করো, তাহলে সেটা কিভাবে নির্ণয় করব। তো দেখো ঘনত্ব মানে d ইকুয়ালস টু ডব্লিউ বাই ভি হয়, ডব্লিউটা হচ্ছে ভর আর ভিটা হচ্ছে আয়তন। তাহলে দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডব্লিউ বাই ভিটাকে একসাথে রেখে আর টি বাই পি এইভাবে লেখা যায়। দেন m ইকুয়ালস টু, এবার যেহেতু আমরা জানি ডব্লিউ বাই ভি মানে হচ্ছে ঘনত্ব বা ডি হয়, তো আমরা এখানে ডিটা বসিয়ে দিচ্ছি, আর টি বাই পি, এটা দিকে গুণ হয়ে গেল। সো পি এম ইকুয়ালস টু ডি আর টি। আর এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা কত পাবো, ডি এর ভ্যালুটা পাবো ডি ইকুয়ালস টু পিএম আর আর টিটা এদিক থেকে এদিকে নিয়ে চলে এলাম, সো পিএম বাই আর টি। এইটাই হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র থেকে গ্যাসের ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করা। এইবারে আমরা ডাইরেক্ট চলে যাব ম্যাথামেটিক্যাল প্রবলেমসে, এবং প্রথমে ম্যাথামেটিক্যাল প্রবলেমস করার আগে আমরা কিছু কিছু চেক পয়েন্ট দেখে নেব, যেগুলো কিনা তোমাদের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকো অঙ্ক করার সময়, সেইগুলো যাতে ভুল না হয় সেটাই, কোন কোন পয়েন্টগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেইটা দেখে নেবো, এবং পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র দিয়ে যেমন ধরনের অঙ্ক তোমাদের মাধ্যমিকে পড়ে সেই অঙ্কগুলো সলভ করব। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে এইটা, 300 কেলভিন উষ্ণতায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। তো দেখো প্রথম হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে এই অঙ্কটা পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র দিয়েই হবে। তো তার জন্য আমাদের
একটা জিনিস জানা দরকার, প্রশ্নেতে যদি গ্যাসের ভরটা বলে দেওয়া থাকে, এখানে যেরকম এটা বলে দিয়েছে 2.2 গ্রাম, যদি কোয়েশ্চেনে ভরটা বলে দেওয়া থাকে তখন সেই কোয়েশ্চেনের অ্যান্সার বা সলিউশন আমাদের করতে হবে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র দিয়ে। এটা হচ্ছে প্রথম চেক পয়েন্ট। সো পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা হবে। নেক্সট দেখতে হবে যে পি আর ভি এর এককগুলো কি আছে। পি এর একক দেখো এখানে mmHg আছে, 570 mmHg। বাট আমি আগে যেটা বললাম যে যখন তুমি আর এর ভ্যালুটা 0.082 এটা পুট করবে, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, তখন আমাদের খেয়াল রাখতে হবে পি এর এককটা যেন এটিএম এ হয়, যেটা আমি বলে দিয়েছি, এবং ভি এর এককটা লিটারে হয়। এইটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। তো পি এর একক দেখো এখানে যেটা আছে সেটা mmHg তে আছে, তাহলে আমাদের mmHg থেকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 760 দিয়ে ডিভাইড করে দাও, এটাই হয়ে যাবে এটিএম। এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো, 0 0 কাটলো, 19 দিয়ে 3, এটা 4, সো 3/4 এটিএম হয়ে গেল। পি এর এককটা আমরা এটিএম এ পেয়ে গেলাম। ভি এর একক আমাদের ভি এর ভ্যালুটা বের করতে হবে, সেজন্য যে ভ্যালুটা বেরোবে ভি এর, সেই ভি এর সেই ভ্যালুটার একক হবে লিটার। এবং এন, এন আমরা এখান থেকে কিভাবে পাবো, এন মানে আমরা জানি W/m। W মিন্স গ্যাসের ভর, যেটা প্রশ্নে বলে দিয়েছে কত, 2.2। এবং আণবিক ভর আমরা একটু আগেই CO2 গ্যাসের আণবিক ভর বের করে দেখেছি, সেটা 44 হয়েছে। কিভাবে বের করতে হয় সেটাও এর আগে তোমরা দেখেছো, তো আমরা এখানে দেখেছি 44। এবারে দশমিক তুলে দাও, এখানে 10, 2, 1/20, তাহলে মোল নাম্বার বা এন আমরা পেয়ে গেলাম কত, 1/20। পি পেলাম 3/4 এটিএম। আর এর ভ্যালুটা বসাবো 0.082। টি এর ভ্যালুটা এখানে বলেই দিয়েছে কোয়েশ্চেনে, 300 কেলভিন। আমাদের বার করতে হবে ভি এর ভ্যালুটা, তো আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি পিভি ইকুয়ালস টু এনআরটি। পি মিন্স 3/4 ইন্টু ভি ইকুয়ালস টু এন, এন মানে 1/20 ইন্টু আর, আর এর ভ্যালু কত বসাবো, 0.082 ইন্টু টি, টি কত, 300। সো আগে আমরা এখান থেকে 0 0 ক্যান্সেল করে দিলাম, 2 দিয়ে 30 কে কেটে দিলাম, 15, দশমিক তুলে দিলাম, তাহলে কত হয়ে গেল, 1000। 3 দিয়ে এই 15 কে কেটে দিলাম, 5। এবার আমরা কি করব, 4টাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তো আমরা এখানটা মুছে দিই। ভি ইকুয়ালস টু কত হবে, 4টা দিকে ভাগ ছিল, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, তো 82 ইন্টু 5 ইন্টু 4/1000। এটা দেখো উপরে আমরা গুণটা যদি করে নিই। এখানে একটা কথা বলার, এই ধরনের ভাগের ক্ষেত্রে যেখানে নিচে 10, 100, 1000 এইগুলো থাকবে না, একের পিঠে 0, তখন চেষ্টা করবে যে নিচে হরে যে রাশিমালাটা আছে, এখানে 1000 আছে, সেইটাকে না কাটার, বাট সেটাকে যা আছে তাই রেখে দেবে। তার কারণ এইরকম তলায় থাকলে 10, 100, 1000, 10,000 এরকম একের পিঠে যদি 0 0 দিয়ে নাম্বার থাকে, তখন সেইটা থেকে জিনিসটাকে দশমিকে নিয়ে আসাটা খুবই ইজি হয়ে যায়। তো আমরা জাস্ট ওপরের গুণটা করবো, এটাই কোনো কাটাকুটি করবো না। 4 5 20, 20 সঙ্গে 82 গুণ করলে কত হয়, 1640/1000। একটা জিরো কাটলো। এইবার এখানে পড়ে আছে কত, 164/100। তো আমরা এবার কি করবো, এটাকে কাটাকুটি করবো না, জাস্ট ডাইরেক্ট দশমিকে নিয়ে চলে যাবো, যেহেতু দুটো জিরো আছে শেষ থেকে দুবার আগে দশমিক, তো 1.64 এটাই অ্যান্সার। এবার ভি এর একক, যেহেতু আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে নেওয়া হয়েছে, তাহলে ভি এর এককটা কি হবে, লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো বোঝা গেল। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখি। আমাদের সেকেন্ড অঙ্ক এইটা, এটা 17 সালের মাধ্যমিক এক্সামে পড়েছিল। তো বলছে 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। প্রথমেই চেক পয়েন্ট যে এটা পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলায় পড়বে কি পড়বে না। তো তোমরাই বলো। দেখো এখানে গ্যাসের ভরটা বলে দিয়েছে 8 গ্রাম, চেক পয়েন্ট পেয়ে গেলাম, তার মানে এটা পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র দিয়েই পড়বে। এবারে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে। প্রথম পি এর ভ্যালু আমরা জানি কি, পি এর এককটা সবসময় এটিএম হবে। এখানে দেখো অ্যাটমসফেরিক এককেই দিয়েছে, এটিএম এ দেওয়া আছে, তাহলে আমাদের সুবিধাই হলো 4 এটিএম। ভি এটা আমাদের বের করতে হবে, তো জিজ্ঞাসা চিহ্ন লিটারে বেরোবে আমরা জানি। এন, এন মানে ডব্লিউ বাই এম। ভর এখানে কত বলেছে 8 গ্রাম, এবং এম মানে হচ্ছে আণবিক ভর। তো এখানে কি আছে, হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কি, হাইড্রোজেনের 1, সো H2 আছে মানে 2 1 কে 2 2 ইকুয়ালস টু 4। তাহলে আমরা মোল সংখ্যাটা কত পেলাম 4। এবারে আর এর ভ্যালুটা কত বসাবো 0.082, আর টি উষ্ণতাটা এখানে বলে দিয়েছে 300 কে, এটাও কেলভিন স্কেলেই আছে, সো নো প্রবলেম অ্যাট অল। এবার আমরা সলভ করব। পিভি ইকুয়ালস টু এনআরটি, পি এর ভ্যালু কত 4 ইন্টু ভি এর ভ্যালু কত জানি না, বের করতে হবে। এন 4, আর এর ভ্যালু 0.082 ইন্টু টি এর ভ্যালু কত 300। তো এটা কত হবে 4v ইকুয়ালস টু 4 ইন্টু 82/1000, এটা মুছে দিচ্ছি, 82/1000 ইন্টু 300। প্রথমে আগে কিভাবে কাটাকুটিটা করবো, 0 0 গুলো কেটে দাও, হয়ে গেল 4 আর 4 এখান থেকে কেটে গেল। তাহলে ভি সমান সমান কত পড়ে আছে উপরে, নিচে 10 আছে। এটাকে আমি একটু আগে যেটা বললাম 10-এর সাথে কোনো জিনিস কাটাকুটি করবো না, জাস্ট রেখে দেবো তলায়, যেটাতে আমাদের সুবিধা হবে দশমিকে নিয়ে আসার জন্য। তো 3 দিয়ে 82 গুণ করলে কত হবে 246। তো ভি ইকুয়ালস টু 246/10 মানে 24.6 L। ভি এর একক সবসময় যদি আর এর মান 0.082 বসাও লিটার অ্যাটমসফিয়ার এককে, তাহলে ভি এর এককটা হবে লিটার। তাহলে এর অ্যান্সার হচ্ছে 24.6 লিটার। এবার আমরা আর একটা অঙ্ক দেখে নেবো, লাস্ট অঙ্ক। নেক্সট এইটা কি বলছে, 10 লিটার পাত্রে 28 গ্রাম CO2 গ্যাস 3 অ্যাটমসফিয়ার চাপে বন্ধ করা অবস্থায় আছে, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। একটা পাত্র আছে, পাত্রতে কি গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড, সেই পাত্রটার আয়তন 10 লিটার। তো সিম্পলি গ্যাসের আয়তনটা কত হবে 10 লিটারই হবে, কারণ গ্যাসটা যে পাত্রে থাকে সেই পাত্রের আকারই দখল করে বা আয়তন দখল করে। সো গ্যাসের আয়তন 10 লিটার, গ্যাসের ভরটা 28 গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে চেক পয়েন্ট, মানে এটা পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র দিয়েই হবে। আর চাপের ভ্যালুটাও দেখো এটিএম এককই দেওয়া আছে। আমাদের সুবিধা হলো গ্যাসের তাপমাত্রাটা নির্ণয় করা, আমাদের বের করতে হবে টিটা। সো পি বলো কত, পি ইকুয়ালস টু 3 atm, ভি 10 লিটার, এটা লিটারেই দেওয়া আছে। যদি এটা লিটারে না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের লিটারে ফার্স্টে কনভার্সন করে দেন অঙ্কটা করতে হতো। এন সমান ডব্লিউ বাই এম, ডব্লিউটা এখানে বলে দিয়েছে 28, আর এম মানে হচ্ছে আণবিক ভর, CO2 এর আণবিক ভর কত হয় 44। যেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা এর আগে তোমরা দেখেছো। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 4 দিয়ে করলে 7/11। আর কি আছে, আর এর ভ্যালু কত বসাবো 0.082, আর টিটা আমাদের বের করতে হবে। সো PV ইকুয়ালস টু nRT, P মানে 3 ইন্টু ভি, ভি হচ্ছে 10, n এর ভ্যালু 7/11 ইন্টু আর 0.082 ইন্টু টি। ফার্স্টে আমরা কি করবো, দশমিক তুলে দেবো, পরেতে 1000 চলে এলো। এবারে কি কি দিয়ে কাটাকুটি যায় দেখা যাক। এখানে কাটা
কাটাকুটিতে যাচ্ছে না, আমরা সব এক জায়গায় ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছি। তো টি ইকুয়ালস টু 3 ইন্টু 10 ইন্টু 11 ইন্টু 1000 বাই 7 ইন্টু 82। এটা এরকম একটা ভ্যালু এসেছে। যাই হোক, তোমাদের মাধ্যমিকে এই ধরনের অঙ্ক থাকবে না, যাতে ক্যালকুলেশন এত হিউজ হবে এবং করতে টাইম লাগবে, এরকম অঙ্ক তোমাদের থাকবে না। মাধ্যমিকে এমন অঙ্ক দেবে যাতে কিনা সেটা খুব ইজিলি সলভ করা যায়, কাটাকুটিগুলো খুব ইজি থাকে। এতটা টাফ কাটাকুটি বা এতটা টাফ ক্যালকুলেশন তোমাদের মাধ্যমিকে দেয় না, সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এইটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে পাওয়া গেল 574.91। তো এখানে তোমাদের ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কারণ এত কঠিন অঙ্ক তোমাদের দেবে না। যেটা দেবে সেটা তোমরা এমনিতেই সলভ করতে পারবে। তো এটা হলো টি এর ভ্যালু, এককটা কত দাঁড়াবে? কেলভিন। তো এই ধরনের অঙ্ক পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা থেকে পড়ে থাকে। তো এটা তোমরাই বলো, এটা ইজি না টাফ? তো এখানে ব্যাপার কিছুই নেই, জাস্ট ওই ছোট ছোট চেক পয়েন্টগুলো আমাদের খেয়াল করতে হয়, যেগুলো যেমন পি এর একক এটিএম এ নিয়ে যেতে হবে, বা ভি এর একক লিটারে বের করতে হবে, আর এর মান 0.082 বসাতে হবে, এবং প্রশ্নে এই গ্যাসের ভর দেওয়া থাকলে আমাদের বুঝতে হবে যে সেটা পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা দিয়ে পড়বে। তো এই গেল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা অ্যাপ্লাই করা শিখে গেলাম। নেক্সট দিন আমরা দেখব গ্যাসের আচরণের শেষ টপিক, যেটা কিনা গ্যাসের গতিতত্ত্ব। ওটা সব থেকে আমি বলবো যে এখানে আমরা যত সমস্ত জিনিস পড়লাম, যে সমস্ত জিনিস আমরা পড়লাম, সেই সমস্ত জিনিসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, কারণ ওটা প্রচন্ড কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ, ওখানে কোনো অঙ্ক নেই, কোনো অঙ্ক ওখানে নেই, বাট জিনিসটা প্রচন্ড কনসেপচুয়াল। ভালো করে না বুঝলে অ্যাকচুয়ালি আমরা এই যে গ্যাসের চাপ পড়লাম, গ্যাসের উষ্ণতা পড়লাম, তারপর গ্যাসের আয়তন, এতগুলো যে সূত্র পড়লাম, প্রত্যেকটার বেসিকই কিন্তু গ্যাসের গতিতত্ত্ব। তো সেইটা আমরা যদি বুঝতে পারি তাহলে পুরো গ্যাস চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ সবটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো, কারণ আমরা এই মাধ্যমিক সিরিজটা কন্টিনিউ করব, পুরোটা সিলেবাসই কভার করা হবে। সো টাটা।